2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, আওয়ামী লীগ আমলের আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণের বিরোধিতা করে বিরোধী দল ওয়াকআউট করেছেন। শাহাবুদ্দিনের বক্তৃতার সময় প্লাকার্ড শো করেছে, অর্থাৎ জামাত, এনসিপি এরা কিন্তু প্লাকার্ড নিয়ে প্রিপেয়ার্ড হয়ে এসেছিলেন যে তার ভাষণটাকে তারা বলছে জুলাইয়ের সাথে গাদ্দারি। মানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু এটুকু বুঝতে পারছি যে এই সংসদ এরকমই হবে, গায়ের জোরে চলবে, যা ইচ্ছে তাই করবে এবং এইটা ওয়ান ম্যান শো হিসেবেই চলবে। মাঝে মধ্যে পাতানো খেলায় অংশগ্রহণ করবে, ওয়াকআউটে খেলা খেলবে এই জামাত, এনসিপি। জানি না বাংলাদেশের কপালে কি আছে। কারাগারে থাকা একজন রাজবন্দীকে যে প্রধানমন্ত্রী খুঁজে পায় না, তার কাছে আমরা কতখানি কি প্রত্যাশা করব আমি ঠিক জানি না। তারপরেও আমি সবসময় ধৈর্য ধরে দেখবার পক্ষে। আমরা দেখব আইন ভেঙে যাত্রা শুরু করা সন্ধ্যা ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা কেমন পারফর্ম করেন, এটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। অবশেষে সন্ধ্যার ভোটে নির্বাচিত বিতর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের যাত্রা শুরু হলো। 13 একটা কুফা সংখ্যা, সুতরাং 13তম জাতীয় সংসদ কেমন হবে, অন্তত যারা 13 ইজ অ্যান আনলাকি নাম্বার এটা বিশ্বাস করেন বা বলেন, তারা ধারণা করতেই পারেন। আজকে শুরুতে আমরা যা দেখলাম যে সংসদের যাত্রা শুরুই হলো আইন ভেঙে। তারেক রহমান বক্তৃতা দিয়েছেন, তার আগে 11টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, জনবিরোধী কর্মকাণ্ডের ফলে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছে তারপর আর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন সাধারণত আগের অধিবেশনের স্পিকার, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার। কিন্তু তারেক রহমান ভাষণে আমাদের জানাচ্ছেন যে এই জনরোষের জন্য নাকি স্পিকার শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার যিনি ছিলেন টুকু ভাই, তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুব জানতে ইচ্ছে করছে যে তারেক রহমান, আপনি এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কোথায় খুঁজেছিলেন? স্পিকারকে দিয়ে পদত্যাগ করানো হয়েছিল, স্পিকার কোথায় আছে এটা নিয়ে একটা জনশ্রুতি আছে। তারেক রহমানও জানেন তিনি কোথায় আছেন, তারপরে আমরা ধরে নিচ্ছি আমরা জানি না। কিন্তু ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু কোথায় আছেন এইটা তো সবাই জানে। তিনি বর্তমানে মিথ্যে মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। সুতরাং ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটা তো সত্য না। অর্থাৎ প্রথম বক্তৃতায় মিথ্যে দিয়েই যাত্রা শুরু করলেন তারেক রহমান এবং কোন রকমের আইনের তোয়াক্কা না করে বিএনপির একজন নির্বাচিত সংসদ খন্দকার মোশাররফ হোসেনকে দিয়ে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন। আমি জানি না এটা কোন আইনে করলেন, কিন্তু করলেন। এখন তো যেহেতু জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত না, সুতরাং জনগণের কাছে তো ওইভাবে দায়বদ্ধতা নেই, আইনের প্রতি দায়বদ্ধতা নেই। গায়ের জোরে যা ইচ্ছে তাই করবার যে প্রবণতা, সেটা আমরা সংসদের প্রথম দিনে দেখলাম। এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয় তাহলে আমরা বুঝতেই পারব। তারপরে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। ভোলা 3-এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হচ্ছেন কায়সার কামাল নেত্রকোনা 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য।
এই যে ডেপুটি স্পিকার এবং স্পিকার যে নির্বাচন হলো, সেটিও সেই পুরনো ধারায়। বিএনপির সংসদীয় দলের সবাই বসলেন, মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বললেন যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। মানে সেই পুরনো গণতন্ত্র, যেটার ব্যাপারে আমরা এই আমাদের সুশীলরা সবসময় সমালোচনা করতেন, কিন্তু যখন ক্ষমতা এলো তখন সেই নতুন বোতলে পুরানো মদ। অথচ সুশীলদের খুব একটা সমালোচনা করতে দেখিনি, দু একজন হয়তো বলছে। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, একটা প্রতিষ্ঠান, তাকে অসম্মান জানানো, সেটা কোথায় দাঁড়িয়ে? সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে। এখন এই প্রশ্নটা সামনে চলে আসতেছে, না আসলেও আসবে, এটা আমি বিশ্বাস করি, যে যখন এই নাহিদ ইসলামেরা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, মানে যারা ওয়াকআউট করলেন, যারা স্লোগান দিলেন, রাষ্ট্রপতিকে অপমান করলেন বিশ্ব দরবারে, তারা যখন উপদেষ্টা হয়েছিলেন, উপদেষ্টা হওয়ার আগে তারা তো একটা শপথ নিয়েছিলেন। সেই শপথ কার কাছে পড়েছিলেন? কে পড়াইছিল তাদের? এই বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তাইলে যখন উপদেষ্টা হলেন তখন সাধু ছিল, তখন ভালো লাগছে, এখন ভালো লাগে না কেন? এই যে প্রশ্নটা আসলো, যে উপদেষ্টা হওয়ার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ পড়তে ভালো লাগলো, এখন জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিকে অপমান কেন ভালো লাগে না? কেন রাষ্ট্রপতির বক্তব্য শুনলেন না, অপমান করলেন? এই প্রশ্নটার জবাব আমরা খোঁজার চেষ্টা করব। দেখেন, আমি জিন্দাওয়ালির একটা বক্তব্য শুনলাম এই বিষয়ে, যে কেন আপনারা ওয়ার্কআউট করলেন, কেন চলে আসলেন, কেন রাষ্ট্রপতিকে আপনারা মেনে নিতে পারেন না। এই প্রশ্নের জবাবে তিনি তিনটা পয়েন্ট তুলে ধরছেন। তিনটা পয়েন্টের মধ্যে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে দোষারোপ করেছেন জুলাই আগস্ট আন্দোলনে এই বিষয়গুলো নিয়ে। তার মধ্যে একটা পয়েন্ট তিনি বলছেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ দিলেন, সেই প্রথম ভাষণে তিনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ গ্রহণ করেছেন এবং আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি, এই কথাটা নাকি তিনি বলছিলেন। পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি, অন্তত আমার কাছে না। তিনি এমনভাবে চলে গেলেন, আমার সাথে দেখা করেই চলে গেলেন, একটা আফসোস প্রকাশ করছিলেন। এই যে পয়েন্টটা বলছেন জিন্দাওয়ালি, যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, 5ই আগস্ট ঘটার পরিপ্রেক্ষিতে তিনি যে চলে গেছেন বা চলে যেতে বাধ্য হয়েছেন বা তাকে রেখে যাওয়া হয়েছে বা পালিয়ে গেছে, যেটাই যেভাবে বলুন, শেখ হাসিনার পদত্যাগপত্র যে মহামান্য রাষ্ট্রপতি বলছেন যে তিনি পাননি, তার মানে এটা নিয়ে কিন্তু আলোচনা উঠছিল যে তার মানে কি শেখ হাসিনা পদত্যাগ করেননি, এই আলোচনা কিন্তু উঠছিল। এখন এই যে জিন্দাওয়ালির বক্তব্যটা, যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, এবং আমার কাছে মনে হলো যে এই কারণেই বোধ হয় তারা এখন মহামান্য রাষ্ট্রপতিকে মেনে নিতে পারতেছেন না। এটাই মূল কারণ হতে পারে। কারণ ভয় মানুষের মধ্যে থাকে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে। সকল বিষয় যদি কারো ভয় থাকে তাহলে তার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যায়, তাই না? এখন এই যে যারা ওয়াকআউট করলেন, যারা বেরিয়ে আসলেন, যারা রাষ্ট্রপতিকে অপসারণ চান, সংবিধান ছুঁড়ে ফেলতে চান, এটার পিছনে কিন্তু একটা ভয় আছে। নিজেদের ভয়কে জয় করার জন্য, ভয় কাটিয়ে ওঠার জন্যই কিন্তু এই কথাগুলো, এই পদক্ষেপগুলোতে তারা নেন বা নিতেছেন। যে যদি প্রকৃতপক্ষে শেখ হাসিনা পদত্যাগ না করে থাকেন, প্রকৃতপক্ষে কি মহামান্য রাষ্ট্রপতি বলছেন মানে পদত্যাগপত্র নাই, পদত্যাগ করেন নাই, এবং এই সংবিধান যদি বহাল থাকে, কোনো না কোনো সময় 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 6 মাস পরেও যদি কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ দাবি করেন যে এখনও কনস্টিটিউশন অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাহলে কী উপায় হবে এদের? আমার মনে হয় এই ভয়টা তাদের মধ্যে কাজ করে, কারণ রাষ্ট্রপতির বিষয়ে কথা বলতে গেলে তারা ওই প্রসঙ্গটা টেনে নিয়ে আসেন। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে এই দেশটাকে তারা মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না, কিন্তু প্রকাশ্যে বলবে না, তারা কাজকর্মের মাধ্যমে বোঝাবে এবং
তারা এইটা যে মনে ধারণ করে সেইটা তাদের বহিঃপ্রকাশ ঘটে কর্মের মাধ্যমে, কিন্তু মুখে কিন্তু বলে না যে আমরা বাংলাদেশকে মেনে নিতে চাই না। মুখে কিন্তু এটাই বলে যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। বাংলা মানে যখন জাতীয় সঙ্গীত হলো, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো জাতীয় সংসদে, তখন দেখলাম যে সরকার দলের সবাই দাঁড়িয়ে আছেন, জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছেন। তাদের মধ্য থেকে কেমন যেন একটু উঠতে দেরি হলো বা উঠতে বাধ্য হলো, এরকম পরিবেশ পরিস্থিতি মনে হলো। মানে এই বিষয়গুলো আপনি একটু ভাবুন, একটু ভেবে দেখুন যে তাদের মনের মধ্যে ভয় কোনটা, ভয় কিসের। এখন তো তারাই সরকারে বলতে কি তাদের কি আওয়ামী লীগ বিরোধীর আন্দোলনে যারা সাথে ছিলেন তাদের সাথে নেই তো তারাই সরকারে, তারা বিরোধী দলে আসছেন, যেটা অকল্পনীয়। 70টা আসন পাওয়া তাদের পক্ষে কোনোভাবেই কল্পনার মধ্যেও আনায় একটা সময় দুঃস্বপ্ন ছিল, এখন সেটা স্বপ্নে পরিণত এবং বাস্তবায়ন হয়েছে। তাইলে ভয়টা কি ওই জায়গায়? মূল ভয়টা কি শেখ হাসিনাই? মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ চাওয়া, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, তাকে অপমান করা, এমনকি উপদেষ্টা হিসেবে তার হাতে শপথ নিচ্ছেন, নেওয়ার পরেও তারা মেটিকুলাসলি বিভিন্নভাবে চেষ্টা করছেন, সূক্ষ্মভাবে পরিকল্পনা করছেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। সেখানে তারা সফল হয়নি। এইটা একটা কারণ, আপনি একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো যে এই যে রাজনৈতিক একটা কি বলে যে একটা বয়ান তারা তৈরি করলো প্রথম দিনেই একটা বয়ান তৈরি করলো, একটা বিরোধিতার মধ্য দিয়ে, বিরোধী দল যেহেতু বিরোধিতার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, মানে একেবারে কেমন যেন সাজানো গোছানো মনে হচ্ছে আমার কাছে, যে তারা আগে থেকে এগুলো সাজাইছেন। ওই যে ব্যানারগুলো সংসদে যে উঁচু করে দেখাইলেন, এগুলো তো আগে থেকেই প্রস্তুতি, এবং রাজনৈতিক কৌশল হিসাবে এটা তারা একটা বড় পয়েন্ট হিসেবে ধরছেন, এবং সেই পয়েন্ট হিসেবে তারা কাজ করবেন বলে আমার কাছে মনে হইতেছে। ভয় ওইটাই। সংবিধান থাকলে দেখেন না, পুলিশ হত্যার তদন্তের কথা যখন বলা হয় তখন বাধা কারা দেয়, হুঙ্কার কারা দেয়, ভয় দেখানো শুরু করে কারা। এই বিষয়গুলো কিন্তু আপনি যদি যোগসূত্র মিলেন, এবং সংবিধান বাতিল করা, নতুন সংবিধান সংস্কারের পরিষদে শপথ নিতে বারবার তারা হুঁশিয়ারি দিচ্ছেন সরকার দলকে, রাষ্ট্রপতিকে সরানো, এই সকল কিছুই আমার মনে হয় মূলে ওই একটাই ভয়, শেখ হাসিনা, আওয়ামী লীগ। যে কোনো দিন যদি তারা আসে, হ্যাঁ, যদি এইটার দাবি নাও করে, তাহলে তো আওয়ামী লীগ তো এই সংবিধান অনুযায়ী একেবারে কঠোর ব্যবস্থা নিতে পারবে। এই ভয়টাই আমার মনে হয় তাদের মনের মধ্যে আছে। প্রিয় দর্শক, তারপরে একই ঘটনা, এক একজনের এক এক অভিব্যক্তি যুক্তি থাকতে পারে। অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আদৌ কোন ভয়ে মহামান্য রাষ্ট্রপতিকে তারা একের পর এক অপমান করতেছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।